সিলেটে ৮৮.৮, রংপুরে ৮৮.৮। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। করোনা ভাইরাসের উৎস জানতে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দলকে চীনে পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আগামীকাল এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন। কি নিয়ে আলোচনা হতে পারে? সবগুলো নদী আমাদের যাতে বিলি বন্টন ঠিক মতো হয় সেই নিয়ে একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করার চেষ্টা করছি। আমরা পিসমেল কাজ করতে চাই না, আমরা একটি কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং করে কাজগুলো করতে চাই। বাংলাদেশে পালিত হচ্ছে বিজয় দিবস। স্বাধীনতা যুদ্ধের পুরোটা সময় টাঙ্গাইলের সখীপুর এলাকাকে কিভাবে পাকিস্তানি সৈন্যমুক্ত রাখা সম্ভব হয়েছিল, শুনবেন এ সপ্তাহের খেলাধুলা নিয়ে একটি আলোচনা। তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে যে করোনা ভাইরাসের উৎস কোথা থেকে হয়েছে সেটা অনুসন্ধান করে দেখার জন্য 10 জন আন্তর্জাতিক বিজ্ঞানীর একটি দলকে আগামী মাসে চীনে পাঠানো হবে। নিরপেক্ষ একটি দলের চীনে গিয়ে এই মহামারীর ওপর অনুসন্ধান করতে দেওয়ার ব্যাপারে বেইজিং এর আপত্তি রয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে তাদের কূটনৈতিক বিরোধও সৃষ্টি হয়েছে। এই বিষয়ে একটি দলকে চীনে পাঠানোর ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত জুলাই মাস থেকে দেন দরবার চালিয়ে আসছে। সংস্থাটি বলছে যে উহান শহরে প্রথম এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছিল, বিজ্ঞানীরা সেই শহরে গিয়ে কাজ করবেন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা বলছেন, এক সপ্তাহের মধ্যে জোটের দেশগুলোর জন্য প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দেয়া হবে এবং একই দিনে সবগুলো সদস্য দেশে টিকা দেয়া শুরু হবে। ইউরোপীয় পার্লামেন্টে এই বিবৃতি দিয়েছেন উর্সুলা ফন ডের লিয়েন। আর্মেনিয়া বলছে অন্তত যে 60 জন জাতিগত আর্মেনীয় সৈন্য গত মঙ্গলবার থেকে তাদের কমান্ডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে, সরকার এখন তাদের ব্যাপারে জানার চেষ্টা করছে। আইন সংক্রান্ত একজন কর্মকর্তা বলেছেন, আজারবাইজান যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে ধরে নিয়ে যাওয়া কয়েকজন আর্মেনীয় সৈন্যকে দেখা যাচ্ছে। রাশিয়ার সংবাদ মাধ্যমে বলা হয়েছে 150 আর্মেনীয় সৈন্যকে আজেরিদের নিয়ন্ত্রিত এলাকার একটি গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। শ্রীলঙ্কার একটি কারাগারে গত মাসের এক দাঙ্গায় নিহত বন্দীদের মধ্যে 4 জনকে দাহ করার ব্যাপারে কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে, কিন্তু নিহতদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে কবর দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আদালতে বলা হয়েছে, পোস্টমর্টেমে দেখা গেছে এদের 4 জনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ওই দাঙ্গায় 11 জন প্রাণ হারিয়েছেন। কারারক্ষীরা বলছেন, জেলখানার জনাকীর্ণ পরিবেশের কারণে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এই ভয়ে বন্দীরা জেল থেকে পালাতে চাইলে গুলি চালানো হয়েছিল। হংকং এর সরকারি কর্মকর্তাদের একটি দল এই প্রথমবারের মতো কর্তৃপক্ষের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। চীন যখন হংকং এর ওপর তার নিয়ন্ত্রণ আরো বাড়াচ্ছে, তার মধ্যেই এই অনুষ্ঠান হলো। এরপর 1,80,000 সরকারি কর্মকর্তার সবাই এই আনুগত্যের অঙ্গীকার করতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। কোনো সরকারি কর্মকর্তা আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করলে তাকে বরখাস্ত করা হতে পারে। নাইজেরিয়ার কাতসিনা প্রদেশে গত সপ্তাহে কয়েকশো শিক্ষার্থীকে অপহরণের এক ঘটনার পর সে দেশের উত্তর পশ্চিমের 4টি প্রদেশের সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। জরুরি ভিত্তিতে স্কুলের নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে নাইজেরিয়ার শিক্ষক ইউনিয়ন। উদ্যোগ না নিলে তারা দেশ জুড়ে ধর্মঘটের হুমকি দিয়েছেন। 6 বছর আগে চিবোক অঞ্চলে কট্টর ইসলামী সংগঠন বোকো হারাম একই কায়দায় কয়েকশো ছাত্রীকে অপহরণ করেছিল, যাদের অনেকে এখনো নিখোঁজ। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে টেলিফোনে কথা হলেও এই প্রথম তারা ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন। দুটো দেশের মধ্যে তিস্তার পানি বন্টন, সীমান্ত সংঘাতের মতো অনেক বিষয় দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এই বৈঠকে সেসব নিয়ে আলোচনা হবে কিনা তা পরিষ্কার নয়। তবে বৈঠকে অন্য কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সেসব বিষয় কতটা গুরুত্বপূর্ণ খোঁজ নিয়েছেন ঢাকায় আমাদের সংবাদদাতা সাইদুল ইসলাম। এক বছরেরও বেশি সময় পরে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যদিও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা হচ্ছে ভার্চুয়াল পদ্ধতিতে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন জানিয়েছেন, দুই প্রধানমন্ত্রীর আলোচনায় দুই দেশের মধ্যকার বড় অনেকগুলো ইস্যু গুরুত্ব পাবে। সবকিছুই নিয়ে সুযোগ আছে। আমরা সবগুলো নদী আমাদের যাতে বিলি বন্টন ঠিক মতো হয় সেই নিয়ে একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করার চেষ্টা করছি। আমরা পিসমেল কাজ করতে চাই না, আমরা একটি কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং করে কাজগুলো করতে চাই, সেই প্রচেষ্টায় আমাদের আছে। তবে আগামীকাল যেসব বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন, তার মধ্যে নেই এসব বিষয়। এসব সমঝোতার মধ্যে রয়েছে হাতি সংরক্ষণ, বরিশালে একটি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তৈরি, সামাজিক উন্নয়ন, হাইড্রোকার্বন ও কৃষি খাতে সহযোগিতার মতো বিষয়। কিন্তু তিস্তার পানি বন্টন, সীমান্তে প্রাণহানির মতো বিষয় বছরের পর বছর দুই দেশের মধ্যে ঝুলে রয়েছে। বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, সেসব ইস্যুর আলোচনা না হলে এই বৈঠকের গুরুত্ব অনেকটাই ম্লান হয়ে যাবে। যেই এমওইউগুলির কথা বলা হচ্ছে, এগুলি আসলে কোনোটাই খুব বেশি যেগুলি ইস্যু নিয়ে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে মানুষের মাঝে অথবা বাংলাদেশের মানুষের মাঝে উদ্বেগ আছে, তার একটাও এখানে নেই, একটা ইস্যু এখানে নেই। সেক্ষেত্রে আমি বলবো যে পুরো এক্সারসাইজটা গুরুত্ব অনেকটাই কমে আসছে। হাইড্রোকার্বন সেক্টরে যে কোঅপারেশনের কথাবার্তা হয়েছে এটা অনেকটাই নতুন। এটা হতে পারে যে যেহেতু আমাদের পাশাপাশি সাগরে কতগুলো ব্লক রয়েছে, সেখানে হয়তো ভারতীয়রাও কোঅপারেট করতে পারে, তাদের অভিজ্ঞতা আমাদের চেয়ে একটু বেশি। না যদি আসে তাহলে এটা ইউজফুল হতে পারে। অনেকদিন যাবত যোগাযোগ নেই, সেই মানে সরাসরি অফিসিয়াল যোগাযোগ ভাবে নেই, সেই যোগাযোগটা হচ্ছে আমার মনে হয় সেটাই গুরুত্বপূর্ণ। এছাড়া যে ইস্যুসগুলি বা যে এমওইউগুলি আছে এর কোনোটাই বিরাট কিছু বলে মনে হচ্ছে না আমার কাছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর রাতারাতি দুই দেশের সম্পর্কে বিশাল পরিবর্তন এসেছে, কিন্তু বেশ কয়েকবার আলোচনা এলো, কোনো সমাধান আসেনি বাংলাদেশের কাঙ্ক্ষিত কয়েকটি ইস্যুতে। যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পানি বন্টন, সীমান্ত প্রাণহানি, রোহিঙ্গা সংকট এবং করোনাভাইরাস মোকাবেলার মতো বিষয় আলোচনায় উঠতে পারে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে। সেটা হোক বা না হোক, নানা ইস্যুতে দুই দেশের সমঝোতা স্বাক্ষর ও বৈঠককে ইতিবাচকভাবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। যে সমঝোতাগুলো স্বাক্ষরের কথা বলছেন সেগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের যে গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ যে ইস্যুগুলো আছে সেটার মতো এটা যেগুলো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে আমরা যে ট্রেন্ডটা দেখেছি বাংলাদেশ ভারত সম্পর্কে, সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ব্লক তৈরি করা বাইল্যাটারাল রিলেশনশিপে, সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব পেয়েছে। এবং যেগুলো অন্যান্য সেন্সিটিভ এবং সিগনিফিকেন্ট ইস্যু, সেগুলো কিন্তু একদিনে সমাধান হয় না। আপনি কিন্তু আস্তে আস্তে ট্রাস্ট বিল্ড করবেন দুইটা দেশের মধ্যে। তো সেই ট্রাস্ট বিল্ডিংটা কিন্তু প্রথমে ছোটখাটো ইস্যু দিয়ে হয়, এগুলোর কিন্তু একটা লং টার্ম ইমপ্লিকেশন আছে। তো ট্রাস্টটা যখন ছোটখাটো বিষয়ে এস্টাবলিশড হবে, সেটাকে আমরা ফার্দার আমরা নিতে পারবো যে অন্যান্য বড় ইস্যুতে। সামনের বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে এই বৈঠকে। আর ভারতের কূটনৈতিক দপ্তরের বরাত দিয়ে সেদেশের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, গত এক বছর ধরে দুই দেশের সম্পর্কের যে শীতলতা চলছে সেটি স্বাভাবিক করারও চেষ্টা থাকবে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠকে। সাইদুল ইসলাম। বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিজয় দিবস। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের পুরোটা সময় মুক্তাঞ্চল ছিল টাঙ্গাইল জেলার সখীপুর এলাকা। সেখানেই ছিল কাদেরিয়া বাহিনী এবং টাঙ্গাইল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের মূল ঘাঁটি। টাঙ্গাইলে যমুনা নদীতে জাহাজ ভর্তি অস্ত্রসহ পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ চালিয়ে তাদের পরাজিত করে মুক্তিযোদ্ধারা অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল। সেই দুর্ধর্ষ অভিযানকে ওই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সাহস এবং মনোবল বৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে দেখা হয়। বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় টাঙ্গাইলের যুদ্ধ ছিল ভিন্ন ধরনের। কেমন ছিল সেই যুদ্ধ, আর কিভাবেই বা সখীপুর এলাকাকে পাকিস্তানি সৈন্যমুক্ত রাখা সম্ভব হয়েছিল? শুনুন কাদির কল্লোলের এই প্রতিবেদনে। টাঙ্গাইল জেলায় ৭১-এর ২৬শে মার্চেই স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে সেখানে মুক্তিযোদ্ধারা প্রশাসনের দায়িত্ব নিয়েছিলেন। সেদিন স্থানীয় আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান খানকে চেয়ারম্যান এবং খন্দকার আসাদুজ্জামানকে উপদেষ্টা করে গঠিত হয় টাঙ্গাইল জেলা স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ। আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী ছিলেন পরিষদের সর্বাধিনায়ক। এই পরিষদই প্রশাসনের দায়িত্ব নিয়ে যুদ্ধের অস্ত্র সংগ্রহ করা থেকে শুরু করে স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া সহ সার্বিক প্রস্তুতি নেয়।
টাঙ্গাইলের যুদ্ধ নিয়ে গবেষণা করেছেন শফি তালুকদার। তিনি বলেছেন, ৯ মাস যুদ্ধের পুরো সময়টাতেই সখীপুর ছিল মুক্তাঞ্চল। এছাড়া টাঙ্গাইলের ভুয়াপুরে মধ্য অগস্টে পাকিস্তানি বাহিনী ঢুকে পড়লেও ১ মাস পরে সেই এলাকা আবার মুক্তিযোদ্ধাদের পুরো নিয়ন্ত্রণে চলে আসে বলে তিনি উল্লেখ করেন। টাঙ্গাইল শহরটা বাদে সখীপুরটা পুরোপুরি মুক্তাঞ্চল ছিল। সখীপুরে পাকিস্তানি বাহিনী প্রবেশ করেনি। সখীপুরের সীমানায় একবার প্রবেশ করেছিল একটা জায়গায়, তারপরে পুরোটাই সখীপুরটা মুক্তাঞ্চল ছিল। টাঙ্গাইলে শুরুতেই আঘাত করা হয় পাকিস্তানি বাহিনীর উপর। জেলা শহরটির সার্কিট হাউজে পাকিস্তানি বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানি ছিল। ২৭শে মার্চ আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে ছাত্র এবং যুবকরা সার্কিট হাউস ঘিরে ফেলেন। তখন বাঙালি সৈন্যরা জয় বাংলা স্লোগান দিয়ে বেরিয়ে এসেছিল, আর কোম্পানিতে থাকা পাকিস্তানের ২ জন কর্মকর্তাকে ছাত্র যুবকরা আটক করেছিল। সেখান থেকেও কিছু অস্ত্র সংগ্রহ করেছিলেন মুক্তিযোদ্ধারা। এটিই ছিল সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে প্রথম টাঙ্গাইলের প্রবেশপথ। গুরান সাটিয়াচড়া নামক এলাকায় পাকিস্তানি বাহিনী কয়েক ঘন্টার যুদ্ধে ছাত্র যুবকদের প্রতিরোধ ভেঙে শহরে ঢুকে তাণ্ডব চালিয়েছিল। তারা আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিল এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল ২টি গ্রাম। এরপর মুক্তিযোদ্ধাদের পুনরায় সংগঠিত হতে কিছুটা সময় লেগেছিল। যমুনা নদীতে পাকিস্তানি বাহিনীর অস্ত্র বোঝাই জাহাজে আক্রমণ করে তাদের পরাজিত করার ঘটনা ওই অঞ্চলে যুদ্ধে মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করেন শফি তালুকদার। দুটো জাহাজ ছিল, অস্ত্রবর্তী মূলত একটি জাহাজ, আরেকটা তার তেলবাহী জাহাজ। তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আরো 5টা ছোট ছোট জাহাজ ছিল। এই জাহাজের সারেং ছিলেন একজন বাঙালি, তার নাম গোলাম মোস্তফা। এদের সাথে যোগসূত্র স্থাপন করে কিন্তু এই জাহাজটা আক্রমণ করা হয়। এই জাহাজে প্রচুর পরিমাণ অস্ত্র ছিল। 11ই আগস্ট কিন্তু যুদ্ধটা হয়। এটা যমুনা নদী ঘেঁষে, পূর্ব পার ঘেঁষে যখন এগিয়ে যাচ্ছিল উজানের দিকে, সিরাজকানি নামক স্থানে এই ঘটনাটা ঘটে। এটা দুপুরের দিকে এই ঘটনাটা ঘটে এবং দুপুর থেকে রাত 9টা পর্যন্ত প্রায় 500 নৌকা অস্ত্র এবং গোলা বারুদ উদ্ধার করেন। আর বাদ বাকি করতে পারছিল না, পরে জাহাজে আগুন ধরিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের কাছে সেই পরাজয়ের পর পাকিস্তানি বাহিনীর উত্তরাঞ্চলে অস্ত্র নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছিল। এর আগে আব্দুল কাদের সিদ্দিকী কাদেরিয়া বাহিনী গঠন করে সদর দপ্তর স্থাপন করেছিলেন সখীপুরে। এই বাহিনী ৯৭টি কোম্পানিতে ভাগ হয়ে যুদ্ধ করেছিল। আনোয়ারুল আলমকে বাহিনীর প্রশাসনের প্রধান করা হয়েছিল। তখন থেকে সাপ্তাহিক রণাঙ্গন নামের একটি সাপ্তাহিক মুখপত্র প্রকাশ করা হয়। সেই মুখপত্রের দায়িত্বেও ছিলেন মিস্টার আলম। জঙ্গলে ঘেরা এবং পাহাড়ি এলাকা সখীপুর থেকেই টাঙ্গাইল অঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়। এখন ওয়ার্কার্স পার্টির নেতা হাজেরা খাতুন যুদ্ধের সময় টাঙ্গাইলে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপের ছাত্র সংগঠনের নেতা ছিলেন। তিনি প্রথমে তাঁদের ছাত্র সংগঠন থেকেই যুদ্ধে নেমেছিলেন। হাজেরা খাতুন বলেছেন, প্রথম পর্যায়ে টাঙ্গাইলে বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে যুদ্ধে নামলেও পরে কাদেরিয়া বাহিনীর সাথে ঐক্যবদ্ধ হয়েই সবাই টাঙ্গাইল ছাড়াও একেবারে জামালপুর থেকে ধামরাই এলাকা পর্যন্ত পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ করেছেন। টাঙ্গাইলে সবচেয়ে বেশি পাকিস্তান আর্মির কাছ থেকে টাঙ্গাইলে বেশি অস্ত্র সংগ্রহ হয়েছে। হাজেরা খাতুন বলেছেন, পুরো অঞ্চলে ৯ মাসে পাকিস্তান বাহিনীর মুখোমুখি হয়ে ছোট বড় ৭০টির মতো যুদ্ধ করেছেন। তবে অস্ত্র বোঝাই জাহাজ হাতছাড়া হওয়ার একদিন পর প্রতিশোধ নিতে পাকিস্তানি বাহিনী ভুয়াপুর এলাকায় বিমান হামলা চালিয়েছিল। যুদ্ধের শেষ পর্যায়ে নভেম্বরে পাকিস্তানি বাহিনী ভুয়াপুরের পাশে একটি গ্রাম জ্বালিয়ে দিয়েছিল এবং সেই গ্রামে একসাথে ৩২ জনকে হত্যা করেছিল। এর আগে অগস্টের মাঝামাঝি আব্দুল কাদের সিদ্দিকী আহত হয়েছিলেন এবং তখন তিনি ভারত গিয়েছিলেন। কাদেরিয়া বাহিনীর অন্যতম সদস্য ফজলুল হক রণাঙ্গনে বীরত্বের জন্য বীর প্রতীক উপাধি পেয়েছিলেন। তিনি বলেছেন, সেপ্টেম্বরে মিস্টার সিদ্দিকী ফিরে এলে তারা মুক্তিযোদ্ধারা আরও সংগঠিত হয়ে পুরো টাঙ্গাইলের নিয়ন্ত্রণ নিতে সর্বাত্মক যুদ্ধে নেমেছিলেন। আমাদের ধরার জন্য, জীবন্ত ধরার জন্য কয়েক হাজার সৈন্য নামাই দেওয়া হয়েছিল। ওই সময়টায় কাদের সিদ্দিকী সাহেব আহত হন। আহত হওয়ার পরে উনি ইন্ডিয়া চলে যান। উনি চলে যাওয়ার পরেই আমরা হতাশ হয়ে পড়ি। পরবর্তীতে আবার যখন উনি আসেন, আবার নতুন করে উদ্যমে যুদ্ধ শুরু হয়। টাঙ্গাইল অঞ্চলে বেসামরিক নেতৃত্বের অধীনে দুর্ধর্ষ যুদ্ধের সব খবর অন্যান্য এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে ছড়িয়ে পড়েছিল। খবর পৌঁছে গিয়েছিল মিত্র ভারতীয় বাহিনীর কাছেও। 10ই ডিসেম্বর মিত্র ভারতীয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ একদল সদস্য আসেন কাদেরিয়া বাহিনীর নিয়ন্ত্রিত টাঙ্গাইলের কালিহাতী এলাকায়। টাঙ্গাইল শহর মুক্ত হয় 11ই ডিসেম্বর।
এরপর ভারতীয় বাহিনী টাঙ্গাইল শহর থেকে ১৩ই ডিসেম্বর আব্দুল কাদের সিদ্দিকী সহ কাদেরিয়া বাহিনীর সাথে মিলে ঢাকার দিকে রওনা দেয়। ফজলুল হক বলেছেন, ঢাকায় আসার পথেও তাদের মুখোমুখি যুদ্ধ করতে হয়েছে। মিরপুর ব্রিজের এখানে যাওয়ার পরে ওখানে পাকিস্তান আর্মির সাথে আমাদের যুদ্ধ হয়। যখন সারেন্ডার করা হয় সেখানে কিন্তু কাদের সিদ্দিকী ছিলেন। টাঙ্গাইলে সরাসরি রণাঙ্গনের মুক্তিযোদ্ধার সংখ্যায় ছিল ১৭,০০০-এর মতো। টাঙ্গাইলের যুদ্ধের নেতৃত্ব দিয়ে বেসামরিক ব্যক্তি হিসেবে একমাত্র আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম উপাধি পেয়েছেন। কাদির কল্লোল, ঢাকা থেকে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের আগে মতুয়া জনগোষ্ঠীর সমর্থন পেতে প্রতিবারের মতো এবারও চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। মতুয়ারা পূর্ববঙ্গ, তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে চলে আসা এক হিন্দু ধর্মীয় গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, মতুয়া এবং নমশূদ্র গোষ্ঠী রাজ্যের প্রায় ৭০টি আসনের ভোটের জন্য গুরুত্বপূর্ণ। ১৯৮৬ সালের পর থেকে ভারতে এসেছেন প্রায় ৩০ লাখ মতুয়া, যারা এখনও নাগরিকত্ব পাননি, যদিও তাদের একটা বড় অংশই ভোট দিয়ে থাকেন। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী। মতুয়া ধর্মীয় গোষ্ঠীর মূল কেন্দ্র উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। সেখানেই মতুয়া মহাসংঘের মূল মন্দির। কদিনের ব্যবধানেই সেখানে গিয়েছিলেন মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি গিয়ে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, যেসব মতুয়া এখনও ভারতের নাগরিকত্ব পাননি, ভোটের আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন করে দেবে বিজেপি সরকার। আবার মমতা ব্যানার্জি প্রশ্ন তুলেছেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন কেন আসছে? তারা তো ইতিমধ্যেই ভারতের নাগরিক। নাগরিকত্বের প্রশ্ন মতুয়াদের কাছে একটা বড় ইস্যু। মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি সুকৃতি রঞ্জন বিশ্বাস বলছিলেন, দুই পক্ষই মিথ্যা আশ্বাস দিচ্ছে তাদের। দুই তরফেই ধাপ্পা দিচ্ছে ভোটের জন্য। ভোট মিটে যাবে, সব থেমে যাবে। নাগরিকত্বের সমস্যাটা যেমন তেমন রয়ে যাবে, উদ্বাস্তুদের সমস্যা মিটবে কি? আমরা যেটা বলছি যে তোমরা একটা সুবিধাজনক সিএ করো, যাতে উল্লেখ থাকবে যে মতুয়ারা নাগরিক। একটা সময় মতুয়াদের ভোট বামফ্রন্ট পেত, কিন্তু ২০১১ সালে প্রায় সব মতুয়া ভোটই চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে। আবার গত লোকসভা নির্বাচনে মতুয়া ভোট অনেকটা আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। মতুয়া মহাসংঘের প্রধান শান্তনু ঠাকুর বিজেপির টিকিটে সংসদ সদস্য হয়েছেন। মতুয়ারা ভেবেছিলেন মিস্টার ঠাকুর এমপি হয়েছেন, তাই এবার হয়তো তাদের নাগরিকত্বের সমস্যার সমাধান হবে। কিন্তু আইন পাশ হওয়ার ১ বছর পার হয়ে গেলেও সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ এখনও শুরু হয়নি। তাই সংঘাধিপতিও নাগরিকত্বের প্রশ্ন নিয়ে অসন্তুষ্ট, আর তাকে বোঝানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু সংঘের কার্যকরী সভাপতি মিস্টার বিশ্বাস বলছিলেন, নতুন আইন অনুযায়ী নাগরিকত্ব পাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। আমরা বলেছি যে আসলে দরখাস্ত করে নাগরিকত্ব পাওয়া এটা মতুয়াদের পক্ষে সম্ভব নয়, কারণ ৮৬ সাল থেকে নাগরিকত্ব দেওয়া বন্ধ হয়ে আছে। এটা বিপুল পরিমাণ ব্যাকলগ পড়ে আছে। এইতে গভর্নমেন্টের আর এরকম ক্ষমতা নেই যে দরখাস্ত করবে, তারপরে সেটা স্ক্রুটিনি হবে, একেবারে সেন্ট্রালাইজ হচ্ছে নর্থ ব্লকে দিল্লির। এটা মতুয়াদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এই নাগরিকত্ব অর্জন সম্ভব নয়। যদিও আইনত তারা নাগরিক নয়, তবুও যা ভোট দিচ্ছে একটা অবস্থার মধ্যে আছে। এখন এইটা একেবারে এগিয়ে গিয়ে দরখাস্ত করে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমি নাগরিক নই, পরে আবার গভর্নমেন্ট এই দরখাস্ত নিয়ে কি করবে না করবে, যত নাগরিকত্ব যদি না পাই কি হবে, মানুষ সাহস পাবে না। ফলে দরখাস্ত খুব কম লোকে করবে না। মতুয়াদের নিয়ে এই রাজনৈতিক টানাপোড়েন কিভাবে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা? কথা বলেছিলাম কলকাতার প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্যের সঙ্গে। যখনই ভোট আসে তখন একটা অদ্ভুত জ্বর কষাকষি চলে। এরাও নানা রকমের দাবি দাওয়া করেন যে এগুলো আমাদের দিতে হবে, তবে ভোট দেবো, আর তাদেরকে সন্তুষ্ট করার জন্য নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হয়। সাধারণ একেবারে নিম্নবিত্ত মানুষ বা গরিব মানুষ বা এই ছিন্নমূল মানুষ, এদের যেমন রাজনীতিকদের প্রয়োজন, এই কারণে এই যদি সবকিছু ঠিকঠাক করা হতো, সমস্ত আইনত ব্যবস্থাগুলো পাকা করা হতো, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এখন একটা এমন পরিস্থিতি হয়েছে, এদের যেমন রাজনীতিকদের প্রয়োজন, তেমনি রাজনীতিকের এদের প্রয়োজন। ফলে একটা দাতা গ্রহীতার সম্পর্ক তৈরি হয়েছে। মতুয়া গোষ্ঠী আসলে হিন্দু নমশূদ্রদেরই একটি অংশ, যারা হরিচাঁদ ঠাকুর নামের এক ধর্মগুরুর আদর্শ মেনে চলেন। বাংলাদেশের ফরিদপুরে এই ধর্মীয় গোষ্ঠীর জন্ম হলেও ১৯৪৭ সালে দেশভাগের পরে মতুয়াদের মূল কেন্দ্র হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। ওই ধর্মগুরুর পরবর্তী কয়েক প্রজন্ম সরাসরি রাজনীতিতে অংশ নিয়ে থাকেন। কেউ সংসদ সদস্য হয়েছেন, কেউ বিধায়ক, কেউ আবার রাজ্যের মন্ত্রীও ছিলেন। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। শ্রোতাদের জানিয়ে রাখি, আমাদের দুটি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে,
বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতের সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা। এবারে খেলাধুলা নিয়ে তিতুমির এবং রায়হানের আড্ডা। সাপ্তাহিক খেলাধুলার নানা আলোচনা, বিশ্লেষণ এবং তর্ক বিতর্ক নিয়ে হাজির হয়েছি আমি রায়হান মাসুদ এবং আমার সাথে আছেন আমি ফয়সাল তিতুমির। রায়হান আমাকে পছন্দ না করলেও আমাকে আসলে আসতে হয়। আমি জানি আপনারা আমাকে পছন্দ করেন, কারণ আমি সবসময় ঠিকটা বলি, রায়হান বেশিরভাগ সময় ভুলটা বলে। খুব বেশি পছন্দ করেন কিনা তা দেখা যাবে আজকেই। আজকে আমাদের তর্কের মূল বিষয় বাংলাদেশের ওপেনার নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। তো তিতুমির, বাংলাদেশের ওপেনার নিয়ে সমস্যা কোথায়? ওপেনার তো ঠিকই তো আছে, তামিম ইকবাল আছেন, তার সঙ্গী হিসেবে যে কেউ খেলবেন, সৌম্য বা লিটন। তামিম ইকবাল আছেন, এই ব্যাপারটি টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া কতটা যুক্তিযুক্ত একটু মন্তব্যে লিখে দেবেন, পরবর্তীতে দেখে নেব। পরবর্তী টেকেন ফর গ্র্যান্টেড নেওয়াটা যুক্তিযুক্ত কিনা, একজন ক্রিকেটার যখন এত বছর ধরে খেলেন এবং সব ফরম্যাটেই তিনি দলের টপ স্কোরার হন, তখন তো আসলে ওই ব্যাপারটা বলতে চলে আসে। একই যুক্তি অনুযায়ী তাহলে সচিন টেন্ডুলকারকে আবারও ভারতীয় জাতীয় টিমে ফেরত আনা উচিত, কি বলেন? না, এটা কোনোভাবে একই যুক্তি হয় না। সচিন টেন্ডুলকার রিটায়ার করেছেন, তামিম ইকবাল এখনো রিটায়ার করেন। সাম্প্রতিক যুক্তি দেই, মাশরাফি বিন মুর্তজা, তাকে কি টি-20তে ফেরত আনা উচিত এখন? গতকাল এবং গত ম্যাচে আর কি 5টি উইকেট পেয়েছেন মাশরাফি মুর্তজা, কি বলেন? সেটা তো খুবই দারুণ ব্যাপার। আপনি মনে হচ্ছে এটাতে খুশি নন? যে অবশ্যই খুশি। কিন্তু শহীদ আফ্রিদি লঙ্কান প্রিমিয়ার লিগে খেলছেন। শহীদ আফ্রিদি যদি এখন 50 বলেও 200 রান করেন, তাহলে কি পাকিস্তানের জাতীয় দলের খুব একটা পরিবর্তন আসবে? কি মনে হয় আপনাদের? আসবে না একদমই। কিন্তু আপনি কি মাশরাফি এবং তামিমকে শহীদ আফ্রিদির কাতারে ফেলতে চাইছেন? তামিমকে অবশ্যই না, তামিমের এখনো দেয়ার আছে। আমি মনে করি তামিম টেস্ট এবং ওয়ানডেতে যদি কন্টিনিউ করেন খুবই ভালো, তবে টি-20তে আমার মনে হয় পরিবর্তনের একটা সময় এসেছে। আপনি লিটন দাসের স্ট্রাইক রেট দেখেন, লিটন দাস তো টি-20তে খেলছেন এবং তিনি ওপেন করছেন মোটামুটি রেগুলার। সাথে যদি নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দেখেন, তামিমকে ড্রপ করতে চাইছেন টি-20 সরাসরি, এটাই মানে মূল বক্তব্য এটাই যে তামিম ইকবালকে টি-20 স্লট থেকে আসলে ড্রপ করার সময় হয়ে গেছে। এবং আমার যেটা এবার আপনি তো মানুষকে কমেন্ট করতে বলতেছিলেন, এবার কমেন্টগুলো সামলায়েন আপনি তারপরে। ওকে, অবশ্যই। এবং মানে আমার যেটা ব্যাখ্যা, আপনারা যদি দেখে থাকেন, পাকিস্তানের বিপক্ষে 2টো টি-20 খেলেছে বাংলাদেশ, যেখানে তামিম ইকবালের 50 আছে, কিন্তু একই ম্যাচে একই কন্ডিশনে একই সিরিজে মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিকের ব্যাটিং যদি আপনারা দেখেন, তারাও কিন্তু অ্যাঙ্কর রোলই প্লে করেছে। তারা পুরো গেট অ্যালং দ্য ইনিংস, গেট থ্রু দ্য ইনিংস খেলেছে, কিন্তু তাদের স্ট্রাইক রেটটা দেখবেন, স্ট্রাইক রোটেটের যে ব্যাপারটা, ডট বল কম দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট। এটা অবশ্য আমি মানছি, তামিম ইকবাল প্রচুর ডট বল খেলছেন সাম্প্রতিক কালে, এবং বিশেষ করে তিনি এই লিমিটেড ওভারে, বিশেষ করে তিনি যখন অ্যাঙ্কর রোলের কথা বলেন এবং তিনি কয়েকটা প্রেস কনফারেন্সে বলেছেন 30-35 রান করেছেন, সেটা করে আউট হয়ে যাওয়াটা অন্যায়, কিন্তু তিনি নিজে ম্যাচের পর ম্যাচ সেই কাজটা করেছেন। সেটা খুবই দুঃখজনক, কারণ একে তিনি ডট বল খেলছেন, সেটেল হতে সময় নিচ্ছেন, এরপর তিনি যদি আউট হয়ে যান, সেটা আসলে দলের জন্য বিপদ ডেকে আনছে এবং তার জন্য বিপদ ডেকে আনছে। তবে আপনি তাহলে মানে কাকে চাইছেন? মানে ওপেনিং আপনি লিটনের কথা বলছেন, শান্তর কথা বলছেন, কিন্তু শান্ত তো আসলে একটা এই টুর্নামেন্ট দিয়ে কি তাকে আসলে ওপেনিং এ? শান্ত মূলত অনেকদিন ধরেই আসলে জাতীয় দলের যে আবহ, এটার সাথে পরিচিত। সো শান্তকে আপনি চাইছেন, কিন্তু একই সঙ্গে এই টুর্নামেন্টে তো নাইম শেখ ভালো করছেন, এই টুর্নামেন্টে সৌম্য সরকার ওপেনিং। নাইম শেখের ব্যাপারে আসলে আপনারই কিছু আর্গুমেন্ট আমি দেখছিলাম বিভিন্ন জায়গায়। নাইম শেখের একটাই সমস্যা যে উনি যখন ব্যাট করেন উনি ভালো রান করেন, ওকে, মানে ওনার স্ট্রেট ড্রাইভ খুব সুন্দর, ওনার ব্যাটিং ঠিক আছে, কিন্তু কখনোই ওনাকে ফুল কনফিডেন্ট মনে হয়নি আমার একবারও, এবং উনি প্রচুর ডট দেন। একই সমস্যা, আপনি টি-20তে যদি 20 বলে 50 রান করেন, তখন সেই ডটগুলো হয়তো চোখে পড়ে না, কিন্তু যখন আপনি 35 বলে 50 করবেন বা 40 বলে 50 করবেন, তখন সেই ডটগুলো অপোজিটে যে থাকে তার উপর প্রেশার ফেলে এবং রান বের করার একটা চাপ তৈরি হয়। তখন আপনি বরিশালের ম্যাচটা যদি দেখেন, যেই ম্যাচে বরিশাল বাদ পড়েছে, 28 বলে 22 রান, তার মানে প্রায় 5 ওভারে 22 রান করেছেন একজন ক্রিকেটার, তার মানে অপোজিট প্রান্তে অটোমেটিক চাপ পড়েছে, কিন্তু সেই চাপ কিন্তু আফিফ হোসেনরা ভালো মতো সামনে নিয়েছিলেন। আমি কিন্তু আফিফের কথাও বলবো, আফিফ কিন্তু টি-20তে ওপেন করার যোগ্য। বিপিএলে আমরা দেখেছি আফিফ টি-20তে ওপেন করেছে, এখন টি-20তে অনেক অপশন আছে, আমরা চাইলে ঝালিয়ে দেখতে পারি। ইনফ্যাক্ট তরুণদের আসলে টি-20 খেলাটাই এরকম একেবারেই সবচেয়ে লেটেস্ট ভার্সন ক্রিকেটার, এবং সেখানে তরুণদের একটা প্রাধান্য আমরা বিশ্বজুড়ে দেখতে পাচ্ছি। সেখানে বাংলাদেশ সেখানে নিশ্চয়ই নতুন করে ভাববে, অন্তত এই টুর্নামেন্টটা সেই ভাবনার জায়গাটার সুযোগ করে দিয়েছে। রাহানের সঙ্গে আমি এখানে আসলে একমত না হয়ে উপায় নেই।
নেই। এবং আমরা কি মনে হয় যে সামনে আসন্ন যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ, সেখানেই হয়তো আমরা একটা বড় সড়ো এই টিম সিলেকশনে একটা পরিবর্তন দেখতে পাবো? বিসিবি কি এতটা ঝুঁকি নিতে পারবে বলে মনে হয় রায়হান? ঠিক তাই। আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি যে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের টি-20 দল যদি দেখেন, একদম আনকোরা প্লেয়ারদের নিয়ে হঠাৎ করে চলে আসে। নিউজিল্যান্ড আপনি দেখবেন জোশ ফিলিপস নামে একজন প্লেয়ার আছেন নিউজিল্যান্ডের, এবং তিনি কিন্তু এই সেদিনও বিগ ব্যাশে 95 রানের একটা ইনিংস খেলেছেন। নিউজিল্যান্ডের হয়ে এখন দ্রুততম 100 তার, খুবই ভালো খেলছেন। এবং আমার কাছে মনে হয় টি-20 যেহেতু একটি এক্সপেরিমেন্টের বড় জায়গা আছে, এখানে আপনি চাইলে লিডারশিপ কোয়ালিটি এক্সপেরিমেন্ট করতে পারেন। চাইলে লিটন দাসকে ক্যাপ্টেন্সি দিয়ে দেন একটা ম্যাচে, দুটো ম্যাচে। একই সঙ্গে আমাদেরকে এটাও মানতে হবে যে অস্ট্রেলিয়ার কথাই যদি আপনি যেহেতু বলছেন, বা নিউজিল্যান্ডে তাদের যে ক্রিকেট স্ট্রাকচার, যেটা একই সাথে তারা অন্তত 3টা দলকে মাঠে নামাতে পারে, এই ধরনের প্লেয়ার তাদের আছে। কিন্তু বাংলাদেশে আসলে সেই জায়গাটাতে আমরা প্রায়ই বলি তামিমের বিকল্পকে দিনের পর দিন বলা হয়েছে। হয়তো এই টুর্নামেন্টে আমরা 2-1 নাম বলতে পারছি, কিন্তু আপনি এখনো কিন্তু অনেকের রিপ্লেসমেন্ট আসলে ওইভাবে কেউ তৈরি নেই। রিপ্লেসমেন্ট বলছি না, ব্যাকআপ প্লেয়ার তৈরি নেই। আমার তো মনে হয় বাংলাদেশের এখন পর্যন্ত সর্বকালের সেরা ক্রিকেটার যদি বলি, একজনের নামই আসবে, সাকিব আল হাসান। আমার মনে হয় সাকিবেরও রিপ্লেসমেন্ট আছে। যদি আপনি তৈরি করেন, খেলান, 10 ম্যাচ খেলান, 20 ম্যাচ খেলান, তারপর আমার এখানে একটা মানে খুব প্রিয় একটা উক্তি আছে। সৌরভ গাঙ্গুলি যখন ভারতের অধিনায়ক হন, তিনি 2-3 জন প্লেয়ারকে মার্ক করেন এবং তাদেরকে ফ্রি লাইসেন্স দিয়ে দেন। যুবরাজ সিং, বীরেন্দ্র সেহওয়াগ, জহির খান, এবং তাদেরকে বলেন তোমরা এত ম্যাচ খেলো, তোমাদের বাদ পড়ার কোনো টেনশন নেই। কিন্তু বাংলাদেশে একজন ওপেনার আসেন তামিমের সাথে সঙ্গী হয়ে, প্রত্যেকের মাথায় বাদ পড়ার একটা ইনসেইন টেনশন থাকে যে পরের ম্যাচে সে খেলতে পারবে কিনা। এটা একটা বড় ব্যাপার। অলরাইট, আমরা মনে হয় যে সাকিব আল হাসানকে ছাড়ে আসলে খুলনা মাঠে নামবে, তারপর আমরা একটা জমজমাট ফাইনালের অপেক্ষা এখন করতেই পারি বঙ্গবন্ধু টি-20 কাপের জন্য। রাহেন, অন্য একটু টপিকে যাই এবার আমরা। ক্রিকেটে কিন্তু আরও একটা বিষয় সপ্তাহ জুড়েই আলোচনায় আছে, সেটা হচ্ছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম এবার এই টুর্নামেন্টে খুব ভালো ব্যাট করতে পারেননি, মোটামুটি ছোট ছোট ইনিংস খেলে দলকে মোটামুটি পুঁজি এনে দিয়েছেন ঠিক, কিন্তু তিনি হেডলাইনে এসেছেন আচরণের জন্য। আসলে অনেকগুলো ঘটনা এবং তার পূর্ববর্তী বেশ কিছু আরও পেছনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমে তো মুশফিক হচ্ছে মাঠে যে আচরণটা করলেন, আমরা সবাই খুব শকড হয়েছিলাম। এবং তারপর মুশফিকুর রহিম এবং নাসুমের মধ্যকার ওই ছবি ভিডিও নিয়ে অনেক কথা হচ্ছিল। তারপর মুশফিক তার সোশ্যাল ওয়েবসাইটে ক্ষমা চাইলেন, নাসুম আহমেদ তার সোশ্যাল ওয়েবসাইটে বললেন ব্যাপারটা আসলে সিরিয়াস কিছু নয়, কিন্তু বিসিবি শেষ পর্যন্ত মুশফিকের জরিমানা করেছে এবং ম্যাচ ফি তো কেটেছে, ডিমেরিট পয়েন্টও যোগ করেছে। মুশফিকুর রহিমানের ক্যারিয়ারে এই জিনিসটা কি একেবারেই নতুন? না, অবশ্যই নতুন। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, মিরপুর স্টেডিয়ামে নানা ধরনের ইনসিডেন্ট হয়েছে এর আগে আমরা জানি। তবে একটা বিষয়, আমরা কিন্তু প্রতিনিয়ত যে তর্ক বিতর্ক করি, বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের যারা খেলা দেখেন তারা কিন্তু এর বাইরে না। মুশফিকের এই ইস্যুতে অনেকে বলেছেন মুশফিক ঠিক কাজ করেছে, একটা জুনিয়রের সাথে এই কাজই করা উচিত। আবার এক পক্ষ বলেছে মুশফিকের আচরণ মাঠে একজন প্লেয়ার যিনি 15-16 বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে আছে তার কাছে এটা অগ্রহণযোগ্য, যেটা মুশফিক নিজেও স্বীকার করেছে যে আনএক্সেপ্টেবল বিহেভিয়ার তিনি উল্লেখ করেছেন। এবং বিসিবিও কিন্তু একই কথা উল্লেখ করেছেন যে অসম্মানজনক আচরণের যে শাস্তি সেটাই। তো আমরা কি একটা ফাইন লাইন টানতে পারি যে এই শাস্তিটা ন্যায্য হয়েছে কিনা? না, এক্স্যাক্টলি, মানে আপনি যদি ফাইন লাইনের কথা বলেন, সেটা হচ্ছে যে বিসিবি কিন্তু আসলে শেষ পর্যন্ত এটার সিদ্ধান্তটা নিয়েছে। ম্যাচ রেফারি, ম্যাচ অফিসিয়ালরা মনে করেছেন আম্পায়াররা যে মুশফিক একটা অন্যায় করেছেন, সেটা শাস্তি থেকে দেওয়া আছে এবং মুশফিক কিন্তু সেই অন্যায়ের শাস্তিটা মেনেও নিয়েছেন। সো আমার মনে হয় যে এটা নিয়ে আসলে আর কথা বলার কিছু নেই। তো তিতুমির, আমরা ক্রিকেট থেকে এবার একটু ফুটবলে যাই। ফুটবলে কার খেলা কার সাথে পড়েছে দেখেছেন তো? চ্যাম্পিয়ন্স লিগের ড্রটা হয়ে গেছে এবং সেখানে আসলে আমি রিয়াল মাদ্রিদেরটা দেখেছি, তাদের আটলান্টার সঙ্গে খেলা পড়েছে। তবে বড় ম্যাচ সম্ভবত আমার কাছে তো মনে হয়েছে পিএসজি বার্সেলোনা, এবং নেইমার অলরেডি পোস্ট দিয়েছেন ফেসবুকে যে বন্ধু তোমার সাথে দেখা হবে। লিওনেল মেসির সাথে খেলা, নেইমারের খেলা। যদিও নেইমারের ইনজুরি নিয়ে একটা শঙ্কা আছে। ঠিক তাই, নেইমার আবারও ইনজুরিতে পড়েছে। এবং একটা তথ্য দিয়ে রাখি, নেইমার এখন পর্যন্ত বার্সেলোনা এবং পিএসজির হয়ে মোট 96টি ম্যাচ ইনজুরির কারণে মাঠের বাইরে ছিল। এবং ব্রাজিল, পিএসজি, নেইমার, ইনজুরি সব শব্দগুলো যেন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে নেইমার এই ম্যাচে মাঠে নামতে পারে কিনা। সময়ের বিরুদ্ধে একটা লড়াই চলবে পিএসজির ডাক্তারদের, চিকিৎসকদের নেইমারকে মাঠে ফেরানোর জন্য। একই সাথে পিএসজির একটা ড্রিম, যেটা হচ্ছে একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়, সেটা কিন্তু এবারও হয়নি চ্যাম্পিয়ন্স লিগ, এবং এবারও আসলে তারা কঠিন পরীক্ষার মুখে পড়ে গেল নকআউট পর্বে। আপনাদের কোন দলকে সাপোর্ট করছেন সেটা জানিয়ে যেতে ভুলবেন না, এবং আমাদের এই সাপ্তাহিক আয়োজন কেমন লাগছে, কি দেখতে চান আমাদের আলোচনায়, সেটাও আমাদের জানাতে পারেন। আজকের মতো শেষ করছি আমাদের এই তর্ক বিতর্ক। নিশ্চয়ই আবার আগামী সপ্তাহে হাজির হবো আমি ফয়সাল তিতুমির, এবং আজকে কিন্তু তিনি হেরে গেছেন, আমি রায়হান মাসুদ। বিবিসি বাংলার সঙ্গেই থাকবেন। বাংলাদেশের ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এতক্ষণ আড্ডা মারছিলেন সহকর্মী রায়হান মাসুদ এবং ফয়সাল তিতুমির। আপনারাও আপনাদের মতামত আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। অনুষ্ঠান শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের উৎস জানতে আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দলকে চীনে পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী আগামীকাল এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন। এরই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ
আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.